আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অধ্যায় 5, কাজ, শক্তি এবং ক্ষমতা। এই চ্যাপ্টারটা একাডেমি প্লাস অ্যাডমিশন দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে একাডেমিকে অবশ্যই একটা সিকিউ প্রশ্ন এবং অ্যাডমিশনও কিন্তু মোটামুটি লিখিত, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনগুলোতে লিখিত আকারেও এখান থেকে প্রশ্ন আসে, এমসিকিউতেও এই চ্যাপ্টার থেকে মোটামুটি প্রশ্নও থাকে। তো আমরা যদি এই চ্যাপ্টারটাকে বেসিক থেকে মানে ধাপে ধাপে যদি একেবারে সম্পূর্ণটা শেষ করতে পারি, তাহলে আমাদের একাডেমিক প্লাস অ্যাডমিশন দুই জায়গাতেই অনেকটা কি হেল্পফুল হবে বিষয়টা। চলো দেখা যাক তাহলে আমাদের এই চ্যাপ্টারের টপিক অনেকগুলো, আমি সবগুলো টপিক লিখি নাই, আমি শুধুমাত্র আজকের ক্লাসের টপিকগুলো লিখে রাখছি। কাজ ক্ষমতা শক্তি তোমরা নবম দশম শ্রেণীতেও পড়ছো, কিন্তু নবম দশম শ্রেণীর পরিসরটা ছিল খুবই অল্প, যেখানে বেসিকও বলা যাবে না আসলে। মানে নবম দশম শ্রেণীতে তোমরা এই চ্যাপ্টারে যা পড়ছো ওইটা এইচএসসি সিলেবাস চিন্তা করলে এসএসসি সিলেবাসের বেসিকও অতটুকু ছিল না। এখানে বেসিক জিনিসটাও তার থেকে অনেকটাই কি, বেসিকের পরিধিটা অনেকটাই বিশাল। তো আমরা 9-10-এ একটু আইডিয়া আছে, আমরা ওই আইডিয়ার বেসিসে বা ওইটাকে আরেকটু ডিটেইলিং বা বিস্তৃত আকারে কীভাবে পড়া যায় আমরা সেটাই এখানে দেখব। তো আজকের টপিক হচ্ছে আমাদের কাজের ধারণা, অর্থাৎ কাজ বলতে কি বুঝায়, ধ্রুব বল এবং হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। অর্থাৎ এখানে ধ্রুব বল এবং পরিবর্তনশীল বল দ্বারা যে কাজের পরিমাণ বা কাজ নির্ণয় করা যায় সেটা আমরা একটু পড়ব। প্রথম টপিকটা দেখে তোমাদের একটু মনে হইতে পারে স্যার কাজের ধারণা বা কাজ কি, এই জিনিসটা তো পড়ার কি আছে, এটা তো আমরা 9-10-এ পড়ছি। বাট তুমি লেকচারটা দেখার পর আশা করি এটা তোমার মানে এই চিন্তাটা তোমার পরিবর্তন হয়ে যাবে, যে তুমি 9-10-এ কাজ বলতে যেটা বুঝছিলা বা 9-10-এর পরিধি অনুযায়ী কাজ বলতে তুমি যা বুঝো সেটা পুরোটাই কি, ভুল বলবো না, মানে অসম্পূর্ণ। অর্থাৎ 9-10-এ কাজ বলতে তোমাকে যা পড়ানো হয়েছে, এখানে কাজটাকে তুমি ভিন্ন আঙ্গিকে দেখবা। এইচএসসি সিলেবাস বা আমরা একটু বিস্তৃত পরিসরে পড়লে তুমি এখানে নতুন অনেক কিছুই দেখতে পাবা। ঠিক আছে, চলো তাহলে আমরা ক্লাস শুরু করি। আমাদের প্রথম টপিক হচ্ছে কাজ কি। আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে চাই, ঠিক আছে, আমরা এই প্রশ্নটাকে বুঝতে চাই। আমি তোমাদেরকে একটু নবম দশম শ্রেণী থেকেই নিয়ে আসি, অর্থাৎ তোমাদের আগের বিষয়টা আমি একটু 2 মিনিট একটু বলি। তোমরা এই সূত্রটার সাথে সবাই পরিচিত, W=Fs। 9-10-এ এটা দিয়ে তোমরা কি করছো, ম্যাথ করছো, বা 9-10-এ যারা একটু ভালো মতো পড়াশোনা করছো তারা এই বিষয়টাকে এইভাবেও হয়তো দেখছো। Fs কি, cos θ। তবে ম্যাক্সিমাম যে ম্যাথ সেগুলো তোমরা কোনটা দিয়ে করতা, W=Fs দিয়ে করতা। তো 9-10-এ তোমাকে কি বলা হতো, 9-10-এ কাজের সংজ্ঞায় বলা হতো যে কাজ হচ্ছে কোনো বস্তুর উপর প্রয়োগকৃত যে প্রযুক্ত বল থাকে এবং প্রযুক্ত বলের জন্য যে সরণটা ঘটে, এই প্রযুক্ত বল আর সরণের যে গুণফল, এটাকে বলা হয় কি, কাজ। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, ধরো একটা বস্তু এখানে আছে, এই বস্তুর উপর আমি 5 নিউটন বল প্রয়োগ করলাম এবং বস্তুর সরণ, এই যে বস্তু এখানে চলে আসলো, ধরো বস্তু 5 মিটার কি সরণ প্রাপ্ত হয়েছে। তাহলে আমি যদি তোমাকে কৃতকাজ বের করতে বলে, তুমি বলবো স্যার এটা তো কোনো ব্যাপার না, এই যে আমি বের করে দিলাম, বলের মান দিয়ে দিয়েছেন 5, সরণের মান দিয়ে দিয়েছেন 5 = 25 জুল। এই যে স্যার কাজের মান হচ্ছে কত, 25 জুল। এটা ছিল আমাদের 9-10-এর পরিধি, ঠিক আছে। বাট আমি যদি বলি এই প্রশ্নটা বা এই ম্যাথটা যে সলভটা করছো তুমি, এই প্রসেসটা ভুল, প্রসেসটা ভুল। এখন তোমার এই যে মনে হতে পারে স্যার এটাতে কি ভুল হয়েছে, আমি একটু বলি। ভুল এই অর্থে, আমাদের বল এবং সরণের যেটা সম্পর্ক কৃতকাজ বের করার সময়, প্রযুক্ত বল এবং প্রযুক্ত বলের যেটা সম্পর্ক, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলি, একটু ব্যাখ্যায় যাই এটা কেন ভুল হয়েছে। সবসময় মনে রাখবা, প্রযুক্ত বলে যেটা বল এবং সরণের কথা বলা হয়, এই দুটার মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা হলো বলের জন্য, প্রযুক্ত বলের কারণে বস্তুর যতটুকু সরণ ঘটবে ওই সরণটা এখানে কাউন্ট করতে হবে। অর্থাৎ প্রযুক্ত বল যতক্ষণ ধরে কাজ করবে, বল যতক্ষণ ধরে কাজ করবে ওই সময়ের মধ্যে যতটুকু সরণ ঘটবে ওই সরণটাই অ্যাস হিসেবে কি হবে, কাউন্ট হবে। যেমন আমি একটু বলি, আমি এই বলটাকে বা এই বস্তুটাকে যে 5 নিউটন বল প্রযুক্ত করছি, 5 নিউটন বল তো এই পুরো রাস্তা জুড়ে কাজ করে নাই। ধরো আমি একটা ধাক্কা দিলাম, আমি একটা বলকে কি দিলাম, ধাক্কা দিলাম। তো ধাক্কা দিলে আমি কি, বল যতক্ষণ গড়ায় গড়ায় সামনে যাবে ততক্ষণ কি ধাক্কা দিছি না, আমি ধাক্কা দিছি কয়বার, একবার। অর্থাৎ প্রথমে আমি ধাক্কা দিছি, আমি ধাক্কা দেওয়ার কারণে বলটা গতিপ্রাপ্ত হয়েছে, তার মধ্যে ত্বরণ আসছে, সে সামনে যাওয়া শুরু করছে। এখন সামনে যে যাচ্ছে এই অংশগুলোতে কি আমি কোনো ধরনের বল প্রয়োগ করছি,
আমি কিন্তু কোনো ধরনের বল প্রয়োগ করি নাই। তো আমার ধাক্কার কারণে 5 মিটার যে সরণ হয়েছে, এই 5 মিটার সরণ হওয়ার জন্য বা 5 মিটার জুড়ে আমি কি কোনো বল প্রয়োগ করছি? না, আমি বল প্রয়োগ করছি শুরুতে, শুধুমাত্র যখন ধাক্কা দিছি তখন। কিন্তু এই সরণটা কি এর পরবর্তী অংশের জন্য না। তাহলে আমি যদি এখানে W=Fs বসাই 5 × 5, এটার অর্থ হচ্ছে 5 মিটার পর্যন্ত যাওয়া পর্যন্ত, মানে শুরু থেকে 5 মিটার পর্যন্ত যাওয়া, এতটুকু সময় ধরেই 5 নিউটন বলটা কাজ করছে। কথা বুঝাইতে পারছি? কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটি হচ্ছে কি, আমি এই বস্তুটাকে শুরুতে একবার ধাক্কা দিছি, তো ধাক্কা দেওয়ার পরে তো আর বল প্রয়োগ করি নাই। ওই ধাক্কার কারণে সে 5 মিটার ধরে কি করছে, সামনে চলে গেছে। কিন্তু এই জায়গাগুলোতে বা 5 মিটার যাওয়ার ক্ষেত্রে আমি কোনো বল প্রয়োগ করি নাই। এই জন্য এখানে সরণের মান কত হবে না, 5 মিটার হবে না, কারণ 5 মিটার জুড়ে বলের মান ছিল না। তো বল তো ছিল শুধুমাত্র শুরুতে। কথা বুঝাইতে পারছি? তাহলে বলের সাথে যেটা মূল সম্পর্ক, এই যে আমরা আমাদের পড়াশোনা এখন ঢুকবো, বলের সাথে যেটা মূল সম্পর্ক সেটা মনে রাখবা। এখানে প্রথম পয়েন্ট, বল যত সময় ধরে কাজ করবে, যত সময় ধরে কাজ করবে, ঠিক তত সময়ে যে সরণ হবে, ঠিক ততটুকু সময়ে, বল যতটুকু সময় ধরে কাজ করবে ঠিক ততটুকু সময় ধরে যে সরণটা হবে সেটাই হবে এস এর মান বা এস এর ভ্যালু। কথা বুঝাইতে পারছি? এবার বুঝতে পারছো কেন W=Fs এর জায়গায় যে 5 × 5 হবে না? কারণ 5 নিউটন শুরুতে ধাক্কা দিছো, এরপরে তো বল কাজ করে নাই। তাহলে 5 মিটার ধরে যে সরণটা হইছে, ওই 5 মিটার কি পুরো অংশে বল কাজ করছে? করে নাই। বল কাজ করছে শুধুমাত্র প্রথম অংশে। এজন্য মনে রাখতে হবে, বল যতক্ষণ ধরে কাজ করবে, ধরো 5 সেকেন্ড ধরে বল কাজ করছে একটা বস্তুর উপর, তাহলে ওই 5 সেকেন্ডে যতটুক সরণ হবে ওইটাই হবে এস এর ভ্যালু। ওই 5 সেকেন্ডের পরে যদি বস্তু সামনে মুভ করে, ওটাকে আমরা এস হিসেবে কাউন্ট করতে পারবো না কৃতকাজ বের করার সময়। কথা বুঝাইতে পারছি? তাহলে কৃতকাজ ডিপেন্ড করবে বল কিন্তু বলের সময়কাল ধরে যে সরণটা গেছে, যে সরণটা প্রাপ্ত হইছে, বলের সময়কালের সমপরিমাণ সময়ে, বলের সমপরিমাণ সময়ে, ঠিক ওইটাই হবে কিসের মান, এস এর মান। বল যদি 5 সেকেন্ড কাজ করে, সরণও নিতে হবে কয় সেকেন্ডের, 5 সেকেন্ডের। বল যদি 10 সেকেন্ড ধরে কাজ করে, সরণও নিতে হবে 10 সেকেন্ড। একটু মোটামুটি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আসো কাজ। আমরা সংজ্ঞায় যাচ্ছি একটু। কাজ কি? কাজ হচ্ছে বল ইনটু বলের দিকে সরণের উপাংশ। বল ইনটু বলের দিকে কি, সরণের উপাংশ। আচ্ছা, এটাকে আমরা একটু এখান থেকে বলি। ধরো এই বস্তুর উপর আমরা কি করলাম, বল প্রয়োগ করলাম। আমরা বল প্রয়োগ করলাম কোন দিকে, এইদিকে। ভূমির সমান্তরালে কি করলাম, বল প্রয়োগ করলাম। এখন বস্তু এই বরাবর মুভ করলো, তাহলে এটা হচ্ছে কি, তার সরণের ডিরেকশন, বা বস্তু যে দিক বরাবর গেছে এটাই তার কি, সরণের দিক। তাহলে এই যে কাজ বা ডাব্লিউ, যেটা ডাব্লিউর কনসেপ্টটা আসবে কিভাবে এখন একটু বলি। বল, কতটুকু বল প্রয়োগ করছি, এফ পরিমাণ বল প্রয়োগ করছি, ইনটু বলের দিকে সরণের উপাংশ। এখন সরণটা যেহেতু, যারা মোটামুটি ভেক্টর পড়ছো, এই আইডিয়া, এটা অবশ্যই তোমাদের ধারণাটা আছে, কোনো মান যখন দুইটা অ্যাক্সিসের সাপেক্ষে কাজ করে, মানে নির্দিষ্ট কোনো অক্ষ বরাবর কাজ করে না। যেমন মনে করো সরণটা শুধুমাত্র এক্স অক্ষে কিংবা শুধুমাত্র ওয়াই অক্ষে কাজ করতেছে, বিষয়টা এমন নয়। অর্থাৎ বস্তু যদি এইখান থেকে এইখানে পৌঁছায়, সে বস্তুটা এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব পাইছে, আবার ওয়াই অক্ষ বরাবরও কি পাইছে, একটা উচ্চতা বা দূরত্ব পাইছে। তাহলে এই সরণটার অবশ্যই দুইটা কি থাকবে, উপাংশ থাকবে, একটা আনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। এবং আমরা ভেক্টর অধ্যায়ে উপাংশের বিভাজন, ঠিক আছে, একটা বল বা সরণকে উপাংশে বিভাজিত করলে যে দুটো উপাংশ আমরা পাই, সেটার ভ্যালু কত হবে, এগুলো আমরা পড়ে আসছি, আমাদের এই আইডিয়াটা অবশ্যই আছে। তাহলে উপাংশটা কোন দিকে নিতে হবে, বলের দিকে। বল যেদিকে কাজ করছে, বল কাজ করছে কোন দিকে, আনুভূমিক বরাবর, তাই না? তাহলে উপাংশ কোন দিকে নিতে হবে, আনুভূমিক। তাহলে আমরা এখান থেকে একটা লম্ব টানবো, তাহলে এতটুকু এটা হবে কি, সরণের উপাংশ না? আমরা এফটাকে একটু এই পাশে আঁকাই। তাহলে দেখো বস্তুটা আনুভূমিক বরাবর কতটুক গেছে, এখান থেকে এখানে যাওয়া যে কথা,
আনুভূমিকভাবে এতটুকু যাওয়া কি একই কথা না? এটাই তো আনুভূমিক সরণ। তাহলে আনুভূমিক সরণ যেটাকে আমরা এস এক্স বলতেছি, মানে এক্স অক্ষ বরাবর সরণ, এটার মান হবে, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, কোণের মান যদি থিটা হয়, এটা অবশ্যই কি হবে? এস কস থিটা হবে। এটা অবশ্যই কি হবে? এস কস থিটা। এটা কিভাবে আসছে একটু করে বলি, যারা ভেক্টর পড়ছো তারা অবশ্যই বুঝে গেছে এতক্ষণে যেটা এস কস থিটা কিভাবে আসছে। আমরা বলছিলাম আমরা উপাংশ বিভাজনের বেলায় যার সাথে থিটা সে অংশে কি বসবে? কস বসবে, যার সাথে থিটা। আর যদি কেউ যদি এটা না বুঝে একটু করে বলে দেই, এটা তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করেও পারবা। যেমন মনে করো এটা তো 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। তোমার দরকার কি, এই যে এটা ভূমি না, এটা অ্যাঙ্গেল, এটা যদি কোণ হয় এটা হবে লম্ব, আর এটা হবে কি ভূমি। তাহলে আমার কাছে কি আছে? অতিভুজের মান আছে, এই যে এস সরণ, যেটা সরণ হচ্ছে কার ভ্যালু? অতিভুজের ভ্যালু। তাহলে আমরা এখান থেকে কি জানি? অতিভুজ জানি, আর আমার ভূমি দরকার। তো অতিভুজ আর ভূমি নিয়ে কে কাজ করে? কস থিটা কাজ করে না? কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে কোনটা? এস এক্স, অর্থাৎ এটার ভ্যালুটাকে আমরা এক্স অক্ষের সরণ ধরছি, এটা হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে কে? এস। তাহলে এখান থেকে দেখো তো এস এক্স ইকুয়াল টু কি লেখা যায়? এস কস থিটা। এটা লেখা যায় না? এই যে বুঝতে পারছি সরণের আনুভূমিক ভ্যালু এস কস থিটা কেন হইছে, এটা কি বুঝা গেছে এখন? তো যারা বুঝছে এগুলো করার দরকার নেই, এটা তো তোমরা জানো, এটা আমরা ভেক্টর অধ্যায়ে এই জিনিসটা এভাবে পড়ে আসছিলাম, উলম্ব উপাংশ কেমনে বের করে, আনুভূমিক উপাংশ কেমনে বের করে। আর এখানে যারা একটু ভুলে গেছো তাদেরকে একটু রিমাইন্ডার দেওয়ার জন্য হচ্ছে কি আমি জাস্ট এটা একটু দেখাইলাম। তাইলে বলের দিকে, এই যে দেখো বল যেদিকে কাজ করছে সরণও কোন দিকে নিছি? সেদিকেই নিছি। তাহলে বলের দিকে সরণের উপাংশ, উপাংশ মানে কি? অংশ। তাহলে বলের দিকে সরণের উপাংশ কোনটা? এই যে এটা। তাহলে এস কস থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু কি? এফ এস কস থিটা। এটা হলো আমাদের কি কাজের সার্বজনীন সূত্র, মানে আমরা সব জায়গায় যেটাকে ইউজ করতে পারবো কৃত কাজ বের করার জন্য। যেটা স্ট্যান্ডার্ড বেসিক যে ফর্মুলা যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কোনটা? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন এই এফ এস কস থিটা কীভাবে আসছে এই জিনিসটা কি তোমাদের একটু ক্লিয়ার হয়েছে? যে স্যার ডাব্লিউ ইকুয়াল টু আমরা তো এতদিন এফ এস পড়ছিলাম, হ্যাঁ এখান থেকে এফ এস কেমনে আসে ওটা আমরা একটু পরে দেখবো, বাট মূল বিষয়টা হচ্ছে কি এফ এস কস থিটা। এবার আমি একটু করে বলি, এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখো। আচ্ছা তোমাদের এটা আমাকে একটু বলো তো, তোমাদের এই জিনিসটা মনে আছে কিনা? ভেক্টর অধ্যায়ে আমরা ডট গুণ পড়ছিলাম, মনে আছে? ডট গুণ, দুইটা ভেক্টরের ডট গুণ। এই যে দেখো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর যদি হয়, এ ডট বি ইকুয়াল টু কি ছিল? এ বি কস থিটা ছিল। এই জিনিসটা কি তোমাদের মাথায় আছে? এটা একটা সূত্র ভেক্টরের ডট গুণের সূত্র। কি গুণ? এটা হচ্ছে ডট গুণ। এখন এটা কেন বলতেছি দেখো, এটার সাথে এই বিষয়টার একটা চরম রকমের মিল আছে, খুবই গভীর একটা মিল আছে। এ ডট বি হচ্ছে এটা একটা কি রাশি? ভেক্টর রাশি, ঠিক আছে? এই যে এ বি এগুলো আবার স্কেলার রাশি। এ বি কি রাশি? স্কেলার রাশি। ইনটু কি কস থিটা, অর্থাৎ এ এবং বি এর মধ্যবর্তী কোণ। এ এবং বি এর কি মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে কি থিটা। তাহলে দেখো তো এই যে এফ এস কস থিটা, আমরা যদি এই বিষয়টাকে এভাবে করে লিখতে চাই, আমরা কি এই জিনিসটাকে এমনি লিখতে পারি না? দেখো তো এফ যদি একটা ভেক্টর হয়, এস সরণ এটাও একটা ভেক্টর, কারণ এগুলো ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি। তাহলে এটাকে কি আমি এফ এস কস থিটা লিখতে পারি না ডট গুণের সূত্র অনুসারে? দেখো তো এ ডট বি ইকুয়াল টু যদি এ বি কস থিটা হয়, তাহলে এফ ডট এস ইকুয়াল টু এফ এস কস থিটা হবে। তাহলে এফ এস কস থিটা আমার এখানে আছে কিনা? অবশ্যই আছে। তাহলে আমি এফ এস কস থিটার জায়গায় এফ ভেক্টর এবং কি এস ভেক্টরের ডট গুণ এটা লিখতে পারি। এটা ভালো করে মার্ক করে রাখো, এটা তোমার পরীক্ষা, এটা আমাদের এটা রিলেটেড ম্যাথ আছে, ভেক্টর সংক্রান্ত ম্যাথ। আমরা কৃতকাজ একটু পর করবো এই লেকচারের শেষে। আমরা বেসিকটা বোঝার পর আমরা বেসিকের উপর আলাদা করে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। ওইখানে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এই যে ভেক্টর ফরম্যাটে যেটা আছে এটা দিয়ে আমরা কি করব? ম্যাথ বের করব। তাইলে বল এবং সরণ যদি ভেক্টর ফরম্যাটে দেওয়া থাকে, ভালো করে বুঝবা, বলের মান এবং সরণের মান যদি তোমাকে স্পেসিফিক করে না দেয়, ধরো 50 নিউটন বললো না, 20 নিউটন বললো না, তোমাকে একটা ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে 5i ক্যাপ, 2j ক্যাপ, 3k ক্যাপ, এরকম একটা ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে। সরণও একটা ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে। এবার তোমাকে বলছে কৃতকাজ বের করতে, তখন তুমি মনে রাখবা বল আর সরণ যদি ভেক্টর ফরম্যাটে থাকে, কৃতকাজ হবে ওই ভেক্টর দোনোটার ডট গুণফলের সমান। ওই ভেক্টর দোনোটার, এই যে দেখো বল ভেক্টর এবং সরণ ভেক্টর, এই দুজনের ডট গুণের মান যেটা
ফলাফল যেটা সেটাই হবে কি কৃতকাজের সমান, তখন ডাব্লিউ এটা একটা ভেক্টর সাইন বসবে। বুঝছো জিনিসটা? এটা ম্যাথ করলে আর একটু ক্লিয়ার হবে। জাস্ট আপাতত বেসিকটা একটু লিখে রাখো, আমরা যাবো ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব, তখন আমরা স্পেসিফিক করে করে সবগুলাই সলভ করবো। তাহলে এই ছিল হচ্ছে কাজের বিষয়াবলী, মানে কাজ জিনিসটা কি এটা। এখন আমাদের কথা শেষ হয় না, কাজে আমরা আরো কিছু কথাবার্তা বলবো। তাহলে এখানে আমরা যেটুকু পড়ছি এখনো পর্যন্ত, যেটা পড়ছি সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এই যে এটা খুব খুব সেন্সিটিভ একটা বিষয়, সেটা হচ্ছে বল যত সময় ধরে কাজ করবে ঠিক তত সময়ে যতটুকু পরিমাণ সরণ ঘটবে ওইটাই হচ্ছে আমার এখানে সূত্রে এস এর ভ্যালু। অর্থাৎ বল কাজ করছে 5 সেকেন্ড ধরে, এরপরে বস্তু মনে করো 20 সেকেন্ড গতিশীল হয়েছে, তো 20 সেকেন্ডের সরণ আমি এস এর জায়গায় বসাইতে পারবো না। 5 সেকেন্ড ধরে বল ক্রিয়া করলে ওই 5 সেকেন্ডের সরণটাই হবে এস এর মান। এই বক্সে সেই কথাটাই বলা হয়েছে, এটা অলরেডি আমি বলছি তোমাদেরকে। এরপরে কাজের যেটা সংজ্ঞা, আমরা অ্যাকচুয়ালি যেটা কাজ বলতে বুঝি সেটা হচ্ছে কাজ ইকুয়াল টু বল ইনটু বলের দিকে সরণের কি উপাংশ। কেউ চাইলে উল্টাও বলতে পারবে সরণ ইনটু সরণের দিকে বলের উপাংশ, এটাও বলা যাবে। বাট আমরা একটা দিয়ে শিখি, দুইটা যেহেতু একই অর্থ বহন করে একটা জানলেই হয়ে গেছে। তাহলে বল, এই যে আমরা একটা উদাহরণ নিছি যে একটা বস্তুর উপর আনুভূমিক বরাবর এফ বল কি করা হয়েছে, প্রযুক্ত করা হয়েছে, তো বস্তুর সরণ ঘটছে কোন বরাবর, এস, এইটুক বরাবর সরণ হয়েছে। তো আমরা এই যে ভ্যালু বসাইছি, বলের মান এফ, বলের দিকে সরণের উপাংশ। তাহলে এই সরণের দুইটা উপাংশ আছে, একটা আনুভূমিক বরাবর, একটা উলম্ব বরাবর। তো আমরা কোন অংশটা নিচ্ছি, আনুভূমিক। কারণ কি, ওই যে বলের দিকে বলছে, তো বল কোন দিকে কাজ করছে, আনুভূমিক দিকে কাজ করছে, এই জন্য আনুভূমিক উপাংশটা নেওয়া হয়েছে। বল যদি উলম্বভাবে কাজ করতো তাহলে আমরা উলম্ব উপাংশ নিতাম। কথা বোঝা গেছে? তো আমরা বুঝার সুবিধার্থে আনুভূমিক, যেখানে বলটাকে আনুভূমিক ধরে নিছি, তাহলে উপাংশ কোন দিকে হবে, আনুভূমিক দিকে হবে। আর আনুভূমিক উপাংশের মান ভেক্টর যারা পড়ছো তাদের অবশ্যই এটা জানা আছে, আর যারা ভুলে গেছো বা পড়ো নাই তাদের জন্য যে বলে দিলাম cos θ = ভূমি বাই অতিভুজ। তাহলে আনুভূমিক উপাংশটা হচ্ছে মূলত ভূমি এই ত্রিভুজ অনুসারে, আর এস হচ্ছে কি অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, এখান থেকে এস এক্স মানে আনুভূমিক উপাংশটা হলো এস cos θ সমপরিমাণ, এই জন্য এখানে এস cos θ বসছে। এরপর ডাব্লিউ ইকুয়াল টু এফ এস cos θ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিভাবে আসছে, ভেক্টরের ডট গুণের কনসেপ্ট থেকে আসছে। এ ডট বি ইকুয়াল টু যদি এ বি cos θ হয়, তাহলে এফ এস cos θ ইকুয়াল টু কি হবে, এফ ডট এস হবে। এই যে দেখো এই ভ্যালুটা আছে এখানে, তো এটার পরিবর্তে এফ ডট এস এটা লিখছি আমরা। সামারিটা বুঝছি? এইটুক পর্যন্ত আমরা এখনো পর্যন্ত কি করলাম, কাজ জিনিসটাকে বোঝার চেষ্টা করলাম যে কাজ বা ওয়ার্ক এটার মানেটা কি, এটুক গেল আমাদের। এবার আসো আমরা এর পরের অংশে যাই। কাজ দুই প্রকার, তোমরা অবশ্যই এটা নবম দশম শ্রেণীতেও ছিল, ধনাত্মক এবং ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ এবং কি কাজ, ঋণাত্মক কাজ। তো এখানে বলের যেটা অভিমুখ, মানে বলের সাথে সরণের যেটা ডিরেকশন, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে কাজকে দুই ক্যাটাগরিতে ভাগ করছে, বা আমরা যেটা ধনাত্মক অথবা ঋণাত্মক কাজ বলে থাকি, এটা মূলত বল এবং সরণের ডিরেকশনের উপর নির্ভর করে করা হয়েছে। অভিমুখ যেটাকে আমরা বলতেছি, আমরা ওইটা একটু পড়বো, কেমন? আচ্ছা, তাইলে আমরা এখন পড়ব কাজ যে দুই প্রকার এটা। তাহলে আসো, কাজ কি ওটা আমরা দেখলাম, এবার কাজ হচ্ছে কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে ধনাত্মক কাজ, আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। তো 9-10 তোমরা এটা পড়ছিলে যে ধনাত্মক কাজ কখন হয়, যদি বল এবং সরণের দিক একই হয়, মানে সমান্তরাল বা একই দিকে যদি কাজ করে, অভিমুখ যদি একই হয়, তখন সেটাকে আমরা বলি ধনাত্মক কাজ। আর যদি বলের দিক এবং সরণের দিক মানে অভিমুখ যদি বিপরীত হয়, তাহলে সেটাকে আমরা বলি কি, ঋণাত্মক কাজ। ঠিক আছে? এখন দেখো একটু বিষয়টা বলি। প্রথমত তুমি ওই জিনিসটাকে এখন এখানে এভাবে পড়বা না, তুমি মনে রাখবা কাজের মান ধনাত্মক হবে বা ধনাত্মক কাজ আমি পাবো যদি অ্যাঙ্গেলের ভ্যালুটা, থিটার যে ভ্যালু, কারণ ধনাত্মক ঋণাত্মক মূলত জিনিসটা ডিপেন্ড করে দিকের উপর, আর দিক কাকে মেনশন করে, থিটাকে, বা থিটার মাধ্যমে তুমি দিককে প্রকাশ করো, তাহলে অবশ্যই থিটার ভ্যালুটার উপর ডিপেন্ড করে কাজের ধনাত্মক ঋণাত্মক এই জিনিসটা হবে। তাহলে কাজের মান যদি 0 ডিগ্রির চেয়ে কি হয়, বড় অথবা সমান, অথবা 90-র চেয়ে কি
ছোট। ঠিক আছে, আমি একটা জিনিস একটু বলি তোমাদেরকে। আবার এইখানে ঋণাত্মক কাজের বেলায় থিটার মান হবে 90-র চেয়ে কি বড়, 180-র চেয়ে ছোট বা 180-র কি সমান। এখানে একটা বিষয় আছে, দেখো আমি একটু বলি। থিটার মান 0 হইতে পারবে এবং 0 থেকে বড়ও হইতে পারবে, কিন্তু থিটার মান 90 হইতে পারবে না, 90-র থেকে ছোট হওয়া লাগবে, এটা একটা। আবার ঋণাত্মক কাজের বেলায় থিটার মান 90 হইতে পারবে না, এখানেও কিন্তু 90 হয় নাই, 90-র চেয়ে বড়, আর এখানে 90-র চেয়ে কি ছোট। তো 90-কে নেওয়া যাচ্ছে না কেন? আসলে এটা একটু দেখি। আমরা বলছিলাম কাজ কি, W=F(s) cos θ। তাহলে এখানে একটা বিষয় আছে, দেখো একটু দেখো। তাহলে মনে করো কোনো বস্তুর উপর তুমি এদিকে বল প্রয়োগ করছো, আর বস্তুর মনে করো সরণ কোন দিকে, এদিকে। তাহলে এই মধ্যবর্তী কোণটা তখন কত, 90 না? মানে 90 কেন আসতেছে না ওইটার ব্যাখ্যা দিচ্ছি একটু। মানে 90-কে এখানেও বাদ দেওয়া হয়েছে, এখানেও বাদ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে 90-র চেয়ে ছোট হইলে পজিটিভ ওয়ার্ক হবে, আর এখানে বলছে 90-র চেয়ে বড় হইলে নেগেটিভ ওয়ার্ক হবে বা ঋণাত্মক কাজ হবে। তো 90 কি দোষ করছে? 90-কে নেওয়া যাচ্ছে না কেন? এবার দেখো তো একটু, এইটা অনুসারে যদি তুমি এখন কাজ বের করো, W=F(s) cos θ, তাহলে F(s) এর মান মনে করো বসলো, বা একটা ভ্যালু দেওয়া থাকলে ওটা আমরা বসাবো। এখানে থিটা অনুসারে থিটার মান কত বসবে? 0 না, cos 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রির ভ্যালু কত? সরি 0 বলতেছি, দেখতে 0 কেন বললাম, 90 হবে, 90, 0 না 90। তাহলে এখানে cos 90-র ভ্যালু অবশ্যই 0, এটা আমরা জানি। cos 0-র মান হচ্ছে 1, আর cos 90-র মান হচ্ছে কত? 0। তাহলে এই পুরো ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে না? দেখছো? তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি, যদি বল, মনে কোনো বস্তুর উপর তুমি বল প্রযুক্ত করছো, বলের কারণে প্রযুক্ত বলের জন্য সরণটা এমনভাবে ঘটছে, বলের সাথে সরণের ডিরেকশনটা 90 ডিগ্রি কোণ হয়ে গেছে। যদি এমনটা হয়, তাহলে ওইখানে কৃতকাজের মান হবে কি? 0। ওইখানে কৃতকাজের মান হবে 0। এখন 0 এটাকে কি পজিটিভ বা নেগেটিভ স্পেসিফিক করে বলতে পারি আমরা? এটা পজিটিভও নয়, স্পেসিফিক্যালি এটা নেগেটিভও নয়। এই জন্য আমরা ধনাত্মক ঋণাত্মক কোনোটাতেই 0-কে অ্যালাউ করি না। কথা বুঝাইতে পারছি? এই জন্য এই দুইটা হিসাবে বা অ্যাঙ্গেলের পরিমাপ করার সময় আমরা 90 ডিগ্রিটাকে কাউন্ট করি না। এখানে 90-র চেয়ে ছোট, এখানে 90-র চেয়ে বড়, বাট এক্সেপ্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার কারণ কি, 90 হলেই কাজের মানটা 0 হয়ে যাচ্ছে, আর 0 পজিটিভ বা নেগেটিভ কোনো অংশেই ভূমিকা রাখতেছে না। ঢুকছে মাথায়? বুঝছে একটু ভালো করে? এই জন্য হচ্ছে অ্যাঙ্গেলটা এরকম। এখন এটা একটা উদাহরণ দেখি তো, চলো তো। মানে যেখানে বল প্রয়োগ করছি কিন্তু কাজ হচ্ছে না, মানে বল প্রয়োগ করছি, সরণও ঘটতেছে কিন্তু কাজ হচ্ছে না। এটার অনেকগুলো উদাহরণ আছে, তুমি তোমার বইতে ওপেন করলে অনেক উদাহরণ পাবা। আমি দুই একটা একটু বলে দিই। ধরো তুমি একটা বাজারের ব্যাগ বহন করতেছো, ভালো করে বুঝবা, এটা তো চিত্র আঁকা একটু পসিবল না, আমি একটু বুঝাচ্ছি আর কি। বা ধরো এরকম, যে ধরো এটা ডাস্টার, হ্যাঁ ডাস্টার। তো এই যে ডাস্টারটা আমি এভাবে ধরে হাঁটতেছি, এভাবে। এখন তুমি চিন্তা করো, একটু ভালো করে বুঝবা জিনিসটা। আমি যখন ডাস্টারটা এখানে ধরলাম, ধরে এবার এখান থেকে কি করতেছি, সামনে এই যে যাচ্ছি। তাহলে বলো তো এই ডাস্টারটার সরণ ঘটতেছে কিনা? ডাস্টার এখানে ছিল, সামনে যত যাচ্ছি আনুভূমিক বরাবর একটা কি ঘটতেছে, সরণ ঘটতেছে না? ভালো করে বুঝবা। তাইলে ডাস্টারের সরণ কোন দিকে? আনুভূমিক বরাবর। এই যে আমি যখন হাতে নিয়ে এভাবে সামনে যাচ্ছি, তাহলে আনুভূমিক বরাবর কি ঘটতেছে, সরণ ঘটতেছে। তাহলে ডাস্টারের আনুভূমিক সরণ এস কোন দিকে? আনুভূমিক বরাবর। ডাস্টারে তুমি কোন দিকে বল প্রয়োগ করতেছো একটু মাথা খাটায় বলো তো আমাকে। আচ্ছা দেখো, ডাস্টার খুবই হালকা যদিও বা, তবুও তো এটার একটা ভর আছে, হালকা হলেও। তো এটার যেহেতু ভর আছে, এটার একটা ওজন, এইভাবে যখন রাখবা, ওজন অবশ্যই কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে কাজ করবে, অভিকর্ষ বলের প্রভাবের কারণে খাড়া নিচের দিকে ওজন কাজ করতেছে। তো এই ডাস্টারটাকে যে তুমি ধরে আসো, তার মানে কি এই ডাস্টারটা যে নিচের দিকে বল প্রয়োগ করতেছে, তুমি হাত দিয়ে এটা ঠিক অপোজিট একটা বল প্রয়োগ করতেছো না? এই জন্যই তো ডাস্টারটা সুন্দর মতো তুমি ধরে রাখতে পারছো, বলের মানটা অবশ্যই তোমার এদিক থেকেও যাচ্ছে বলে। ডাস্টারের ওজন যদি নিচের দিকে কাজ করে, তুমি যেহেতু হাত দিয়ে তাকে সাপোর্ট দিছো, তাহলে হাত অবশ্যই উপরে একটা কি করতেছে, বল প্রয়োগ করতেছে। তাহলে এখানে তুমি ডাস্টারকে নিয়ে যখন হাঁটবা, ডাস্টারের উপর তুমি যে বলটা প্রয়োগ করতেছো, এটা হচ্ছে কোন বরাবর? উপরের দিক বরাবর, তোমার দিক থেকে প্রয়োগকৃত বল। কথা বুঝছো? আর যখন তুমি এভাবে হাঁটবা নিয়ে, তখন ডাস্টারের উপর বল প্রয়োগ হচ্ছে উপরে, কিন্তু ডাস্টারের সরণ হচ্ছে কোন বরাবর? আনুভূমিক বরাবর। তাহলে আমি বলতে পারি ডাস্টারের উপর বল প্রযুক্ত হয়েছে কোথায়? উপরের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখো তো, এই যে এখানে কোণের মানটা তখন 90 না?
কারণ তুমি বল ঠিক উপরে দিছো আর সরণ ঠিক কোন দিকে ঘুরছে, আনুভূমিক দিকে ঘুরছে, তাহলে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে কাজের মান কত হবে, 0 জুল হবে। তাহলে এই ডাস্টারটা নিয়ে যদি তুমি 1 ঘন্টা ধরেও হাঁটো এভাবে করে, তাহলে এখানে কোনো কাজের মান পাওয়া যাবে না। ঠিক একইভাবে ওয়েটার, ওই যে ওয়েটাররা হচ্ছে এভাবে হাতে করে তোমার সার্ভ করে না ট্রেগুলা, তাহলে ওদের ওখানেও কৃতকাজ শূন্য, কারণ ও ট্রেটা ধরে আছে, তাহলে ও ট্রের উপর বল দিচ্ছে কোন বরাবর, উপরের দিক বরাবর, আর ও সামনে এগিয়ে যাচ্ছে, তাহলে ট্রের সরণ কোন দিকে, সামনের দিকে। তাহলে এই জায়গায় মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি, যার কারণে কাজের মান হবে কত, 0। কথা বুঝাইতে পারছি? ভালো করে জিনিসটা বুঝছো, এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাকে অনেক, এটা খ এর জন্য আসতে পারে, খতে এই প্রশ্ন তোমাকে দিতে পারে। ধরো কৃতকাজের মান শূন্য কখন হয়, বা কৃতকাজের মান শূন্য, বা কোনো একটা উদাহরণ দিয়ে তোমাকে বললো যে করিম একটা বাজারের ব্যাগ বহন করে হেঁটে চলে যাচ্ছে, এক্ষেত্রে করিমের কৃতকাজ শূন্য, ব্যাখ্যা করো। তাহলে সেম বাজারের ব্যাগ যদিও বহন করে, সেম কাজ করতেছে, ও বাজারের ব্যাগ নিয়ে হাঁটতেছে সামনে, তাহলে সরণ কোন দিকে, বাজারের ব্যাগের সরণ সামনের দিকে, আনুভূমিক দিকে, আর বাজারের ব্যাগ যে ধরে আছে, বাজারের ব্যাগের ওজন কাজ করতেছে নিচে, তাহলে ও যে এটাকে সাপোর্ট দিছে, ও বল কোন দিকে দিচ্ছে, উপরের দিকে, এজন্য তো ধরে রাখতে পারছে, তো এখানে অ্যাঙ্গেল কত হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এইভাবে এই টপিক থেকে তোমাকে, মানে কাজের মান যে শূন্য, এখান থেকে তোমাকে কি করতে পারে, প্রশ্ন করতে পারে। এটা তোমাকে সুন্দর মতো এভাবে চিত্র সহকারে জিনিসটা তুমি বুঝাই দিতে পারো, খুবই অল্প ব্যাখ্যায় 2 মার্কসের জন্য কোয়েশ্চেন আসতে পারে। তাহলে এখন কি বুঝছি যে অ্যাঙ্গেলের বেলায় কেন এখানে 90 গুলো কাউন্ট হচ্ছে না, কারণ 90 কাউন্ট হলে কাজের মান কত হয়ে যায়, শূন্য হয়ে যায়। আচ্ছা, তাইলে এখানে বল এবং সরণের অভিমুখ, অভিমুখ মানে ডিরেকশন আর কি, হ্যাঁ, দিক। আমরা বলতে পারি ধনাত্মক কাজে বল এবং সরণের অভিমুখ হচ্ছে সূক্ষ্মকোণ। অভিমুখ মানে হচ্ছে থিটা, মনে রাখবা, অভিমুখ মানে কি, থিটা। তাহলে এটা কি কোণ, সূক্ষ্মকোণ। এই যে দেখো, 0-র চেয়ে বড়, 0 ডিগ্রির চেয়ে ছোট। আর ঋণাত্মক কাজের বেলায় হবে বল এবং সরণের অভিমুখ স্থূলকোণ। এটা হইতে পারে কি, স্থূল। কথা বুঝছি? তাহলে এটার ক্ষেত্রে তুমি চিত্র এভাবে দেখাইতে পারো যে এই যে এই বস্তুটা মনে করো এদিকে সরণ হয়েছে, এদিকে বল প্রয়োগ করছো, এই যে বল এদিকে, সরণ এদিকে, আর এটা হচ্ছে কি থিটা। তাহলে এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, কারণ অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রির চেয়ে ছোট। আর এখানে হচ্ছে এরকম হইতে পারে, ধরো বল প্রয়োগ করছো এইদিকে, কিন্তু বস্তু গেছে কোন দিকে, এইদিকে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে কি, স্থূলকোণ। তাহলে এটা হবে কি, ঋণাত্মক কাজ, বা এখানে কাজের ভ্যালুটা কি আসবে, নেগেটিভ আসবে। ঠিক আছে? তো আরেকটা বিষয় বলি, ধরো তুমি এই দুইটা দিয়ে যদি ম্যাথ করো, এখানে তোমার ডাব্লিউর ভ্যালু যেটা সেটা আসবে পজিটিভ, আর এখানে ডাব্লিউর ভ্যালুটা আসবে কি, নেগেটিভ। তাহলে মনে রাখবা চিহ্নের সাথে, হ্যাঁ, প্লাস মাইনাসের সাথে এখানে মানের কোনো কি নাই, সম্পর্ক নাই। এখানেও কাজ যা, এখানেও মনে করো কাজ কি তাই হয়েছে, ঠিক আছে কিনা, তাই হয়েছে বলতে একই না। ধরো আমি কথার কথা বলি, এখানে ধরো 10 জুল কাজ হয়েছে উদাহরণস্বরূপ, প্লাস, আর এখানে মনে করো -20 জুল কাজ হয়েছে। এখন কাজের মান -20 জুল না, কাজের মান 20 জুল। এই মাইনাসটা কি বোঝাচ্ছে, মাইনাসটা বোঝাচ্ছে এখানে বল এবং সরণের ডিরেকশনটা কি, বিপরীত অথবা স্থূলকোণ। বিপরীত বলতে একদম 180 না, মানে এইভাবে 90-র চেয়ে বড়, এটা বোঝানোর জন্য হচ্ছে মাইনাস সাইন। বাট কাজের পরিমাণ কত, কাজের পরিমাণ 20 জুল। কাজের মান বোঝানোর জন্য মান প্রকাশে তো আমাদের দিক লাগে না, তাহলে 20 জুল এটা হচ্ছে মান প্রকাশ করতেছে, তাহলে ভ্যালু হচ্ছে কত এখানে 20। আর মাইনাস দিয়ে কি বুঝায়, ওই ডিরেকশনটা কোন দিকে হয়েছে ওই জিনিসটা বুঝাচ্ছে, আর কিছু না। বুঝাইতে পারছি? আশা করি বুঝছি। আচ্ছা, গেল। তাহলে ধনাত্মক কাজ ঋণাত্মক কাজের ঘটনা বলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। আচ্ছা, এইবার এটা গেল ধনাত্মক, আর ধনাত্মক কাজ কখন হবে, ঋণাত্মক কাজ কখন হবে, এটাও আমি বুঝছি। এবার একটা পয়েন্ট আমি একটু ভালো করে বুঝাই, এটা অলরেডি আলোচনা হয়ে গেছে, বাট এই জিনিসটা তোমরা ভুল করে আসবা, এই জন্য আমি একটু আলাদা করে বলি, সবসময় মনে রাখবা। এখানে থিটা যেটা ব্যবহার করতেছি, থিটা বসানোর ক্ষেত্রে একদম সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, এটা মাস্ট বি ভুল করে দিয়ে আসবে, না হলে এখানে থিটা বসানোর একটা রুলস আছে, একটা মেজারমেন্ট আছে, তুমি ইচ্ছা মতো থিটা বসাইতে পারবে না। থিটার পরিচয় হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এখন জিনিসটাকে যদি তুমি শুধু এই লাইন দিয়ে বুঝতে চাও, তাহলে তুমি ভুল করবা,
মানে থিটার পরিচয় যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ হয়, তুমি এটা ভুল করবা। আমি একটু এক্সাম্পল দিব, আমি একটা পয়েন্ট লিখে দিই, এটা একটা পয়েন্ট, বাট তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে এই পয়েন্টটা। থিটা বসানোর সময় বল এবং সরণ একই বিন্দুতে ক্রিয়া করতে হবে। এটার মানে হচ্ছে বল এবং সরণ একই বিন্দুতে ক্রিয়া করতে হবে, তার মানে হচ্ছে বল এবং সরণ হয় একই বিন্দু থেকে শুরু হবে অথবা একই বিন্দুতে গিয়ে শেষ হবে। বুঝতে পারছো? মানে তাদের আদি বিন্দু হয় একই হবে, আর না হয় শেষ বিন্দু কি হবে, একই হবে। মানে এটাকে যদি আরো স্পেসিফিক করে বলি এভাবে, যে আদি বিন্দু একই বা শেষ বিন্দু একই। এটা খুব ভালো করে মনে রাখা লাগবে, নাহলে থিটাকে উল্টাপাল্টা বসাই দিয়ে আসবা। যেমন আমি একটু বলি, দেখো, ধরো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে এই বরাবর, এখন বস্তুটা এই দিক বরাবর চলে গেছে, এটা হলো এস আর এটা হলো কি এফ। এখন এখান থেকে তোমাকে কৃতকাজ বের করতে বলা হয়েছে। ধরো কথার কথা এই অ্যাঙ্গেলটা দিয়ে দিছে তোমাকে কত, 60 ডিগ্রি, এটা। তাহলে এখানে এফ এর মান ধরো কথার কথা 10 নিউটন, আর এস এর মান মনে করো 2 মিটার, ঠিক আছে? এবং এই 2 মিটার জুড়েই হচ্ছে এই 10 নিউটন বলটা কি করছে, কাজ করছে ধরো। তাহলে এখন যদি তোমাকে এখান থেকে কাজ বের করতে যায়, তুমি এভাবে করবা, স্যার ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এফ কত দিছে 10 নিউটন, এস কত দিছে 2 মিটার, থিটার মান কত, থিটার মান 60 ডিগ্রি। তাহলে এখানে ভ্যালু বের করলে 60-এর মান কত, কস 60 হাফ, তাহলে 20, এটা 10 হয়ে যাবে 10 জুল। এটা যদি করে দিয়ে আসো, এটা ভুল হয়েছে। ভুল কেন হয়েছে জানো? তুমি তাড়াহুড়া করতে গিয়ে ওই থিটাটাকে ভালো করে বুঝতে পারো না। থিটার পরিচয় আমি কি বলছিলাম, থিটা এমন বিন্দুতে কাজ করবে যেখানে বল ভেক্টর এবং সরণ ভেক্টরের আদি বিন্দু হয় একই অথবা শেষ বিন্দু কি একই। এখন এখানে দেখো তো, এই বিন্দুতে তুমি থিটা নিছো না, এই থিটাটা কোন বিন্দুতে আছে এখানে। এখন এখানে কি এই শর্ত মানছে, এইখানে বল ভেক্টর শেষ হইছে, তাহলে বল ভেক্টরের শেষ বিন্দু এইটা, আর সরণ এখান থেকে কি হইছে, শুরু হইছে, তাহলে সরণের আদি বিন্দু হচ্ছে কোনটা, এটা। তাহলে শর্ত কি মানছে এখানে, তাহলে বল ভেক্টর যেখানে শেষ, সরণ ভেক্টর সেখানে শুরু। কিন্তু শর্ত তো এটা ছিল না, শর্ত ছিল আদি বিন্দু কি হওয়া লাগবে, একই হওয়া লাগবে। তো একই কি হইছে, হয় নাই তো। তো তুমি যে এখন গেলে এখানে 60 নিয়ে নিছো, হবে এটা? তাহলে এখানে এখন আমাদের করণীয় কি, আমাদেরকে এই বল ভেক্টরটাকে হয় সামনে একটু কি দিতে হবে, ধাক্কা দিতে হবে। অর্থাৎ যে কোনো একটাকে তুমি ভেক্টর, আমি একটা টপিক পড়াইছিলাম তোমাদেরকে, যাদেরকে পড়াইছি তারা জানো, ভেক্টর রিপ্লেসমেন্ট একটা টপিক আছে। ভেক্টর রিপ্লেসমেন্ট অর্থাৎ ভেক্টরের ডিরেকশন সেম রেখে তুমি একই তলে মানে একই সমতলে ভেক্টরকে কি করাইতে পারবা, মুভ করাইতে পারবা। এতে করে ভেক্টরের মানের বা ডিরেকশনে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই ভেক্টরটাকে চাইলে আমি এখান থেকে কাউন্ট করতে পারবো। এই যে একই সমতল আমি ভেক্টরটাকে কি করছি, রিপ্লেস করছি, এইখান থেকে উঠাই তাকে এখানে বসাই দিছি। তাহলে একই সমতলে ভেক্টরকে কি করা যায়, বিভিন্ন স্থানে রিপ্লেস করা যাবে, এতে করে মানের পরিবর্তন হয় না। এইবার দেখো তো এই অ্যাঙ্গেলটাকে তুমি নিতে পারো কিনা, কারণ শর্ত মানছে কিনা দেখো, এটা এখন আদিবিন্দু হয়ে গেছে, এখান থেকে বল ভেক্টর শুরু হয়েছে, আবার এখান থেকে সরণও কি হয়েছে, শুরু হয়েছে। তাহলে বল এবং সরণের ডিরেকশন কি এখানে একই। তাহলে এখন অ্যাঙ্গেলটা হবে কত, 120 না, কারণ এটা পুরাটা যদি 180 হয়, তাহলে এটা যদি 60 বাদ চলে যায়, এদিকে হবে কত, 180। তাহলে আমাকে ম্যাথ করতে হবে কত দিয়ে, cos 60 দিয়ে না, cos কত দিয়ে, 120 দিয়ে। বুঝাইতে পারছি? ভালো করে বুঝছে জিনিসটা, ক্লিয়ার? এটা ভালো মতো বোঝা গেছে? কেউ চাইলে বল ভেক্টরটাকে রিপ্লেস না করে সরণটাকেও কি করতে পারবে, রিপ্লেস করতে পারবে, সরণটাকে টেনে ও এখানে বসাই দিতে পারবে। অর্থাৎ এই চিত্রটা এরকমও হইতে পারে, আমি তোমার একটু দেখাই। এই যে এটা হচ্ছে মূল প্রশ্ন না, এটা ছিল এস, এটা ছিল কি এফ। তো আমরা এখানে কি করছি, বল ভেক্টরটাকে রিপ্লেস করছি সরণটাকে ঠিক রেখে। এখানে তুমি কি করতে পারবা, সরণটাকে নিয়ে আসতে পারবে। যে দেখো এটা কত 60, এটা 60 আগের মতো ছিল। তাহলে আমরা কি করছি, বলটাকে সেম রাখছি, এই যে বল ভেক্টর এই বরাবরই ছিল, সরণ যেটা এখানে কাজ করছে ওটাকে পিছনে নিয়ে আসছি একটু। তাহলে এবার দেখো তো আদি বিন্দু একই হয় না, কিন্তু এবার শেষ বিন্দু একই হয়েছে। দেখো এই যে ভেক্টরটাও এখানে শেষ হয়েছে, এস ভেক্টরটা সরণও এখানে গিয়ে শেষ হয়েছে। তাহলে দুইটা ভেক্টরেরই শেষ বিন্দু কি এক জায়গায় না, তাহলে শর্ত কি,
হয় আদি বিন্দু সেম হইতে হবে অথবা শেষ বিন্দু সেম হইতে হবে। তাহলে এখানেও দেখো অ্যাঙ্গেলের মানটা কত আসবে, 120 আসবে। তাহলে এই যে এই বিন্দুটা এখন এইখানে নিতে হবে কোনটা, কারণ এইটাই হলো কি শেষ বিন্দুকে মিন করতেছে, এই পাশেরটা নয়। তাহলে এখানে 120। তাহলে তুমি ম্যাথ এভাবেও করতে পারো, ম্যাথ এভাবেও করতে পারবা, দুইটাই সেম জিনিস। আমরা এখানে দুইটার আদি বিন্দু সেম করছি, আর এখানে দুইটার শেষ বিন্দু কি করছি, সেম করছি। তো দুইটাতেই ফলাফল একই আসবে, তবে এটা মিস করা যাবে না। তাইলে শুধু যদি আমরা এটা চিন্তা করি বল এবং সরণের মধ্যবর্তী কোণ, আমরা এই জিনিসটাকে না পড়ে শুধু এই লাইনটা দিয়ে যদি টপিকটা বুঝি, তাহলে আমরা ভুল করবো আগের মতো। কারণ প্রথম লাইন আমাকে একটু ক্লু দিচ্ছে, ধরো এখান থেকে শুরু হয়েছে, তাহলে এটা বল, এটা সরণ। তো বল আর সরণের মধ্যবর্তী কোণ এটা, এটা বলতে কোনো অসুবিধা আছে? যদি আমি শুধুমাত্র এটা চিন্তা করি, এই লাইনটা বল এবং সরণের মধ্যবর্তী কোণ, এটা বলতে কোনো অসুবিধা নাই, তখন 60, এটা কারেক্ট হয়ে যাচ্ছে। বাট এখানে বল এবং সরণের মধ্যবর্তী কোণকে যেখান থেকে কারেক্ট মানে নেওয়া যাবে, যে কোনো জায়গা থেকে না। বল এবং সরণের মধ্যবর্তী কোণ নেওয়ার সময় অবশ্যই এটাকে এনশিওর করতে হবে বল এবং সরণের আদি বিন্দুটা সেম অথবা শেষ বিন্দুটা কি সেম। এই দুইটার একটা ক্রাইটেরিয়া মেনটেন করাই লাগবে, আদারওয়াইজ এখানে অ্যাঙ্গেলের মান কি আসবে, ভুল আসবে। এটা যেন ভুল না হয়, এটা ম্যাথে অনেকবার তুমি দেখবা তোমাকে চিত্র দিয়ে ম্যাথ দিলেই হচ্ছে, কখনো ডিরেক্ট ভ্যালু দিবে না, এই যে উল্টা ভ্যালু দিবে, একটা ভেক্টর যেখানে শেষ আর একটা ভেক্টর সেখানে শুরু হয়েছে এমন চিত্র দিবে। তাহলে ওগুলাকে ভেক্টর রিপ্লেস করে নতুন করে তোমাকে থিটা হিসাব করতে হবে। এটা আশা করি খুব বেশি কঠিন না, যারা ভালো করে একটু মনোযোগ দিয়ে আশা করি বুঝে যাবে, এটা খুব বেশি জটিল না। ওই মাথায় রাখবা আদি বিন্দু অথবা কি শেষ বিন্দু একই। তাহলে এই ছিল আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়ছি, এটা হচ্ছে শুধু প্রথম টপিকটা, মানে কাজের ধারণা বা কাজ জিনিসটা কি। এবার আমাকে বলো তো, তোমরা 9-10-এ কাজ বলতে যা বুঝছো, আর এখন এই যে যতক্ষণ লেকচারটা চলছে এতক্ষণে কাজ জিনিসটাকে যেভাবে বুঝছো, এটা কি সেম? অনেক কিছু আছে না নতুন, এটাকে আরও ডিটেইলে পড়ানো সম্ভব বা আর একটু বিস্তৃত আকারে পড়ানো যায়। তোমরা একটু বই পড়বা, তোমরা একটু চেষ্টা করবে, আমি তোমাদেরকে চেষ্টা করছি মানে যে জিনিসটা ম্যান্ডেটরি তোমার বুঝাই লাগবে, মানে জানতেই হবে কাজ জিনিসটা বুঝতে গেলে, আমি ওই বিষয়গুলোকে তোমার সামনে রিপ্রেজেন্ট করছি। এটার বাইরে আরও অনেক বেসিক আছে, তুমি যত বই পড়বা, বিভিন্ন রাইটারের বই পড়লে দেখবে যে এক এক রাইটার জিনিসটাকে সুন্দর সুন্দর এক একভাবে এক্সপ্লেন করছে। বাট তুমি যদি বলো যে আমি জাস্ট বেসিক জিনিসটা কাজ জিনিসটা বুঝতে চাই, তাহলে আমি যেগুলো বললাম একটু জানলেই তোমার মোটামুটি কাজের যে বেসিক সেটা ক্লিয়ার হয়ে গেছে, যদি তুমি বুঝে থাকো প্রপারলি। কথা বুঝছি? আচ্ছা, এরপর আসো আমাদের কাজে। আচ্ছা, আরেকটা বিষয়, একটু ছোট্ট আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, আরেকটা বিষয় বলি, কাজের ধারণার সাথে এটা রিলেটেড। এখানে একটু চিন্তা করো, ধরো একটা বস্তুকে তুমি কি করছো, বল প্রয়োগ করছো, হ্যাঁ বলটা এদিকে প্রয়োগ করছো, আর বস্তুর সরণও ঠিক একদম এদিকেই ঘুরছে, বস্তু এখানে আসছে। তাহলে এখানে তার আদিবেগ ছিল ইউ, যেটা বল প্রয়োগের আগে শূন্য ধরে নিচ্ছি আমরা, কারণ বল প্রয়োগে স্থির বস্তু কি হয়, গতিশীল হয়, তাহলে এখানে আদিবেগ শূন্য। তাহলে বল প্রয়োগ করে যখন এখানে আনছি, অবশ্যই এখানে একটা কি থাকবে, ভি এর মান থাকবে, তাহলে এখানে একটা ভি তার বা সে একটা বেগ প্রাপ্ত হবে। আচ্ছা, ভালো কথা। তো এখন এখানে কাজের ভ্যালু কত, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা যদি বলি, এখানে কাজের মান হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এর সমান। কারণ কি জানো, কারণ এখানে বল এবং সরণ, বল যেদিকে সরণও ঠিক সেদিকে, মানে এখানে কোনো উপাংশে ভাগ করার দরকার নাই, কারণ একই দিকে গেছে। তাহলে একই দিকে গেলে এখানে কজের মান বসবে 0 ডিগ্রি। এটা কি বুঝছো সবাই? কজ 0-র মান হচ্ছে 1, তাহলে ডাব্লিউর মান হচ্ছে এখানে কত, এফ এস। এটার জন্য যদি বল প্রয়োগে বস্তু বলের একদম সেম ডিরেকশনে মুভ করে, মানে একই রেখা বরাবর চলে যায়, তাহলে এখানে কোনো উপাংশ বের করতে হয় না, কারণ ও তো শুধুমাত্র এক অক্ষ বরাবর গেছে, ঠিক আছে কিনা। তাহলে এখানে এই যে এরকম আর কি, মনে করো একটা রেখার উপর যদি তুমি আরেকটা রেখা আঁকো, ধরো প্রথমটা হচ্ছে বল, পরেরটা হচ্ছে সরণ, তো এই দুইটা রেখার মধ্যে কি কোনো কোণ তৈরি হবে? একটা রেখা যদি আরেকটা রেখার উপর অবস্থিত হয়, এই দুটার মধ্যবর্তী কোনো কোণ থাকবে? থাকবে না, 0 ডিগ্রি। কারণ কোণ হওয়ার জন্য রেখা দুটাকে ন্যূনতম একটা কৌণিক দূরত্বে থাকতে হবে, তখনই তো মাঝখানে তুমি একটা অ্যাঙ্গেল তৈরি করতে পারবা। তো একই দিকে গেলে কজের মান 0 কেন হয়, কারণ বল ভেক্টরের যে দিক এবং সরণ ভেক্টরের যে দিক এটা সেম, একটা একটার উপর আপতিত অবস্থায় আছে, মধ্যবর্তী কোনো কোণ থাকে না। এটা এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা তুমি আগেও দেখছো, তো এখানে যেটা বুঝতে হবে সেটা হলো কাজ এবং শক্তির একটা সম্পর্ক আমরা আগেও পড়ছি, যে কাজ এবং শক্তি হচ্ছে পরস্পরের পরিপূরক, মানে কাজ যা শক্তিও তা। তো কথার কথা আমি যদি ধরে নেই এখানে 50 জুল কাজ হয়েছে, কয় জুল, 50 জুল, বস্তুটাকে এখান থেকে এখানে আনতে
কত জুল কাজ হয়েছে? 50 জুল কাজ হয়েছে। তাহলে আমি বলতে পারবো তার গতিশক্তির যে পরিবর্তন ডেল ই কে, আমরা শক্তি আরো পরে পড়বো ই কে, বাট আপাতত 9 10 নলেজ আমাদের আছে। তাহলে ডেল ই কে এর মানও কত হবে? এখানে 50 হবে, 0 লিখে দিচ্ছি, দেখছো অবস্থা, 50 জুল হবে। কত জুল হবে? গতিশক্তির পরিবর্তনও কত হবে? 50 জুল। বা এটা বলতে পারো একটা বস্তুকে যদি স্থির অবস্থান থেকে মুভ করে একটা কাজ করার মাধ্যমে যদি তাকে একটা দূরত্বে নিয়ে যাওয়া হয়, তাহলে এখানে কাজের মান যত, ওই বস্তুটা ঠিক ততটুকু গতিশক্তি কি করবে? লাভ করবে। তার কারণ কি জানো? তুমি যেটা কাজ করতেছো, বস্তু তো আর নিজে নিজে যায় নাই, বস্তুকে তুমি নিয়ে গেছো। তো তুমি যে বস্তুটাকে নিয়ে গেছো এটার জন্য তার উপর একটা কাজ করা লাগছে। তাহলে তোমার দিক থেকে একটা শক্তি খরচ হয়েছে না? তুমি শক্তি খরচ করেই তো কাজটা করছো। তো ওই কাজটাই ওই বস্তুটার মধ্যে শক্তি হিসেবে জমা হয়, এবং ওই বস্তুটা যেহেতু গতিপ্রাপ্ত হয়েছে, ওই শক্তিটাকে তখন আমরা কি বলি? গতিশক্তি বলি। কথা বুঝতে পারছি? আমরা এগুলো নিয়ে আরো পড়বো। জাস্ট এটা মনে রাখবা যে কোনো বস্তুকে গতিশীল করলে সে যে গতিশক্তিটা প্রাপ্ত হচ্ছে, এই গতিশক্তিটা আসতেছে কোত্থেকে? একটা বস্তুকে যদি আমি গতিশীল করি তাইলে সে কি হবে? গতিশক্তি লাভ করবে। এখন এই গতিশক্তিটা আসতেছে কোত্থেকে? এই গতিশক্তিটা আসতেছে কাজের ভ্যালু থেকে। ওই বস্তুকে গতিশীল করতে আমি যে পরিমাণ কাজ করতেছি, ও ঠিক ততটুকু পরিমাণে শক্তি কি করবে? লাভ করবে। অর্থাৎ আমার দিক থেকে যেটা ক্ষয় হয়ে যাচ্ছে, যেটা খরচ হয়ে যাচ্ছে, ওইটাই তার মধ্যে কি হচ্ছে? সঞ্চিত হচ্ছে। এবং সেটা গতিশক্তি হিসেবে কেন হচ্ছে? কারণ বস্তু গতি অবস্থাটা প্রাপ্ত করতেছে, বা বস্তু গতিশীলতা লাভ করতেছে বলে তার মধ্যে গতিশক্তি আকারে কি হচ্ছে? এটা সঞ্চিত হচ্ছে। বুঝাইতে পারছি? তাইলে মনে রাখবা, গতিশক্তির সাথে কাজ রিলেটেড যদি গতিশীল অবস্থা বিরাজ করে, তাহলে যেটুকু কাজ করব এটাকে গতিশীল করার জন্য ওই পরিমাণ কাজ তার মধ্যে গতিশক্তি হিসেবে কি হবে? জমা হবে। বুঝতে পারছি এই জিনিসটা? এটা হলো মানে শক্তির সাথে কাজের একটা সম্পর্ক আর কি। মানে যাহাই কাজ তাহাই শক্তি। কাজ করার কারণে এজেন্ট যে কাজ করতেছে তার দিক থেকে শক্তি খরচ হবে। আমি একটা বোঝাকে টেনে আনতে গেলে অবশ্যই আমার দিক থেকে এনার্জি লস হবে, এবং ওই এনার্জিটাই কাজ হিসেবে তার মধ্যে বা শক্তি হিসেবে তার মধ্যে জমা হয়। এটাই হচ্ছে মূল বক্তব্য আসলে। আচ্ছা, এটা গেল, তাই এটা বুঝলাম আমরা। এবার আমরা একটু বুঝবো ধ্রুব বল দ্বারা কৃত কাজ, বা ধ্রুব বল জিনিসটা কি। বলের দুইটা বিষয় আমি একটু বলি, একটু লিখো তোমরা এটা। আর আমি যেগুলো লেখাচ্ছি এগুলো অবশ্যই লেখা লাগবে। এগুলো শুধু লেখার জন্য নয়, এটা কোনো মানে বক্তৃতা না জিনিসটা যে তুমি শুধু শুধু শুনবা, এটা কোনো কাজে আসবে না আসলে এরকম হইলে। ঠিক আছে? আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে অনলাইনের বিষয়গুলো আমাদের কার্যকরী হয় না এই কারণেই যে আমরা এটাকে একটা বক্তৃতা হিসেবে নিয়ে নেই, বা একটা সেমিনার হিসেবে নিয়ে নেই, যে আমার সামনে একজন বক্তা আছেন, উনি একটা বিষয় সম্পর্কে আমাকে বলতেছেন, আমি শুনতেছি, আমি শ্রোতা। এখানে শ্রোতা হওয়া যাবে না, শ্রোতা হইতে হবে, বাট শুধু শ্রোতা না, তার সাথে লিখতেও হবে। হ্যাঁ, এটা এটা মাথায় রাখবে। তাহলে বল কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ধ্রুব বল, আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল। একটা হলো ধ্রুব বল, আর একটা হলো পরিবর্তনশীল বল। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি একটু বলি, আমি পয়েন্টগুলো লিখে দিই আগে। ধ্রুব বল হচ্ছে বলের মান পরিবর্তন হয় না। প্রথম কথা, বলের মান পরিবর্তন হয় না। কেন হয় না? কারণ বলের মানটা সরণের উপর নির্ভরশীল নয়। বলের মান সরণের উপর বা সময়ের উপর বলতে পারো, মেইনলি সরণ উপর নির্ভরশীল নির্ভরশীল এটা হচ্ছে ধ্রুব বল। আর পরিবর্তনশীল বল কোনটা? পরিবর্তনশীল বল হচ্ছে বলের মান দূরত্ব বা সরণ আর কি, দূরত্ব না, সরণের উপর নির্ভরশীল। বলের মান সরণের উপর কি নির্ভরশীল। ঠিক আছে? এবং সরণের উপর এখানে মূল কথা এটাই আসলে, মানে বলের মানটা এখানে কি না, ফিক্সড না, ধ্রুবক না। সরণের পরিবর্তনের সাথে সাথে
এই পরিবর্তনশীল বল, এটা হচ্ছে বলের মানও কি হয়, চেঞ্জ হয়। এটা আমি একটু তোমার উদাহরণ দিই। প্রথম উদাহরণ হচ্ছে মহাকর্ষ বল। এটা একটা পরিবর্তনশীল বল। আবার তড়িৎ বল যেটা আছে, বা কুলম্ব বল যেটা বলি আমরা, হ্যাঁ, বা তড়িৎ বল যেটা বলি, এটাও কি পরিবর্তনশীল বল। কিভাবে আমি একটু বলি, দেখো। মহাকর্ষ বলের সূত্র আমরা নিশ্চয়ই জানি, F = G ইন্টু বস্তু দুইটার ভরের গুণফল ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার বা আর স্কোয়ার যেটাই বলি। এখানে ধরো এটা M1 বস্তু আর এটা M2 বস্তু, আর এই মধ্যবর্তী দূরত্বটাও যদি ডি হয়, তাহলে এখানে দেখো তো, দূরত্ব যত বাড়বে বলের মানটা তত বেশি কমবে না, আবার দূরত্ব যত কমবে বলের মানটা তত বেশি বাড়বে। তাহলে এখানে বলের মান বৃদ্ধিও পাচ্ছে, হ্রাসও হচ্ছে। এটা ডিপেন্ড করতেছে ডিস্টেন্সের উপর, ঠিক আছে কিনা, বা সরণের উপর, দূরত্বের উপর। তাহলে এখানে সরণের সাথে সাথে সরণ যখনই পরিবর্তন হয়ে যাচ্ছে, বলের মানও কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলটা কি না, ফিক্সড না। তাহলে দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল কি নয়, একদম ধ্রুবক নয় বা ফিক্সড নয়। যদি তাদের পজিশন চেঞ্জ করা হয়, তাদের মধ্যবর্তী দূরত্ব পরিবর্তন করা হয়, তাহলে তাদের মহাকর্ষ বলের মানও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ঠিক একইভাবে হচ্ছে তড়িৎ বলের বেলায়ও সেম। তড়িৎ বলে কি থাকে, এখানে একটা Q1 চার্জ থাকে, এখানে একটা Q2 চার্জ থাকে, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে মনে করো R। তাহলে এই চার্জ দুইটা আকর্ষণ বা বিকর্ষণ, সমধর্মী বিপরীতধর্মী, এটার উপর আকর্ষণ বিকর্ষণ করবে। তা আকর্ষণ করুক বা বিকর্ষণ করুক, দুইটাই ডিপেন্ড করবে বা বলের মান কতটুকু, আর এর উপর। চার্জ দুটাকে যত কাছে আনবা তত বলের মানটা কি হবে, বৃদ্ধি পাবে, কারণ দূরত্ব কমতেছে। আর যত দূরে নিয়ে যাবা তত কি হবে, হ্রাস করবে বা কমে যাবে, কারণ দূরত্ব কমে যাচ্ছে। তাহলে পরিবর্তনশীল জিনিসটা বুঝছো, পরিবর্তনশীল মূলত হলো, আমরা আরো পড়বো এটা নিয়ে হচ্ছে মূলত আমাদের পড়া। এই জিনিসটা তোমরা 9 10 মোটামুটি পড়ছো এগুলা। মানে আমরা এটা পড়ার আগ পর্যন্ত বলের যে সমস্ত কেস আমরা দেখি, এগুলো সবগুলো হচ্ছে কি ধ্রুব বল। আমাদের মূল টপিকই হচ্ছে এখানে কি পরিবর্তনশীল, যেটাকে আমাদেরকে ইন ডিটেল পড়তে হবে। এটা দিয়ে আমরা ম্যাথ করব, এটা দিয়ে কনসেপ্টও বুঝবো, মোটামুটি আমরা সব কিছুই করবো। আচ্ছা, তাইলে মূলত পরিবর্তনশীল বলে যেটা মনে রাখবা, এখানে বলের মানটা কি না, ফিক্সড না। বলের মানটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কার সাথে, দূরত্বের পরিবর্তনের সাথে সাথে বলের মানটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর ধ্রুব বল হচ্ছে বলের মানটা ফিক্সড না। যেমন মনে করো আমি একটা বস্তুকে ঠেলে ঠেলে, হ্যাঁ, ঠেলা দিয়ে দিয়ে এইখানে নিয়ে আসছি, একটা বড় বস্তা বা একটা বড় ট্রলিকে আমি ঠেলে ঠেলে নিয়ে আসছি এখানে। তাহলে দেখো, এই পুরো রাস্তাটা জুড়ে আমি ঠেলছি না এটাকে, পুরো রাস্তাটা জুড়ে আমি এটাকে কি করছি, এভাবে ঠেলে ঠেলে নিয়ে গেছি। তাহলে এইখানে বলের মান কি হয় নাই, পরিবর্তন হয় নাই। সরণ যখন এখানে, তখনও আমি বল দিচ্ছি, সরণ যখন এখানে তখনও আমি বল দিচ্ছি, বস্তু যখন এখানে গেছে মানে সরণ এখানে, তখনও আমি কি করতেছি, বল দিয়ে যাচ্ছি। এবং আমি সেম পরিমাপের একটা বল কি করতেছি, দিয়ে যাচ্ছি। ধরো 5 নিউটন বলে আমি ঠেলতেছি, তাহলে পুরো রাস্তা জুড়েই আমি কি 5 নিউটন করে করেই ঠেলতেছিলাম। তাহলে এটাকে বলা হয় কি ধ্রুব বল, যেখানে বলের মান কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। আর পরিবর্তনশীল হচ্ছে যেখানে বলের মান পরিবর্তন হয়, কার সাপেক্ষে, সরণের সাপেক্ষে। আর এখানে সরণের সাপেক্ষে কোনো পরিবর্তন নাই। ধ্রুব বল আর পরিবর্তনশীল বল, এটা একটু বুঝছি ভালো মতো, ভালো করে কি জিনিসটা বুঝছি না বুঝি নাই, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আমরা ধ্রুব বল দিয়ে দুই একটা ম্যাথ করব। ধ্রুব বল অথবা একটা কাজ করা যায়, আসলে পরিবর্তনশীল বল এটা একটু বুঝাইতে হবে, এটা বোঝানোর জন্য সময়ের দরকার। অলরেডি লেকচার প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো আমার ইচ্ছা নাই প্রতিটা লেকচার 1 ঘন্টার চেয়ে বেশি করার, কারণ আমি আমি চিন্তা করি 1 ঘন্টার চেয়ে বেশি হইলে আসলে মনোযোগ ধরে রাখাটা কঠিন। এই জন্য আমার ইচ্ছা করে না কোনো লেকচারে 1 ঘন্টার চেয়ে বড় করতে। হ্যাঁ, তো আজকের ক্লাসটা আমরা এতটুকুই রাখি। পরবর্তী ক্লাস আমাদের টপিক হবে হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এটা একটু ডিটেইলে আমরা পড়বো, গ্রাফগুলো দেখবো, এটা বুঝাইছে কি, এটা ক্যালকুলেশন কেমনে করে, এখানে একটু ইন্টিগ্রেশনের কথাবার্তা আছে, এটা একটু সহজভাবে জিনিসটা বুঝাই দেওয়ার চেষ্টা করব। আর ধ্রুব বল এবং পরিবর্তনশীল বল, এই দুইটা নিয়ে হচ্ছে আমরা কি করব, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। আমাদের আগামী লেকচারটা এই দুটো টপিকের উপর হবে, ধ্রুব বল এবং পরিবর্তনশীল বলের উপর গাণিতিক সমস্যা সমাধান, এবং পরিবর্তনশীল বল জিনিসটাকে একটু ইন ডিটেইল কি করা, একটু এক্সপ্লেইন করা, আমরা একটু বুঝার ট্রাই করবো। এটা বুঝতে পারছি? তাহলে আজকের ক্লাসটা এটুকুই থাকবে। আজকের ক্লাসটা সম্পূর্ণটাই হচ্ছে বেসিক আসলে, ঠিক আছে? তবে এই ক্লাসটা অবশ্যই করবা পরবর্তী ক্লাসের জন্য, কারণ এখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করছি ওগুলো পরবর্তী ক্লাসে আমাদের অবশ্যই প্রয়োজন হবে। বুঝতে পারছি?
ঠিক আছে, তাহলে ভালো করে একটু বই সহকারে একটু রিভিশন করবা। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাস খুব দ্রুতই আপলোড করব। তখন এই দুইটা টপিক বা এখানে যে টপিকগুলো লিখছি এটা সম্পর্কে যে ডিটেল বিষয়গুলো, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করলে থিওরি কমপ্লিট হয়ে যাবে। কারণ এক চেটিয়া শুধু থিওরি পড়লে এটা আসলে বুঝে যায় না। ঠিক আছে, আমরা পরের ক্লাসে ম্যাথ সহ কী করবো ক্লাসটা করার চেষ্টা করব। ভালো থাকবা সবাই। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।